আজকের গল্পটা শুনতে হলে ঘরের আলোটা একদম কমিয়ে জানলার পর্দাগুলো টেনে দিন। আশেপাশে কেউ নেই তো? একা হয়ে বসুন। এই গল্পটা আপনারই জন্য। এই কথাটা হয়তো কাউকে মুখ ফুটে বলা যায় না, তবুও আজ মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার নাম শ্রেয়া, আমার বাড়ি হুগলি জেলায়। আপনাদের অনেকের মতোই আমি এক সাধারণ ঘরের মেয়ে, সাধারণ এক জীবন নিয়েই দিন কাটাচ্ছিলাম। বিয়ের পর নতুন এক সংসারে এসেছিলাম, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে। কিন্তু ভাগ্যের খেলা এমনই অদ্ভুত যে কখন কোন রাস্তায় জীবনের মোড় ঘুরে যায় তা কেউ বলতে পারে না। আমার জীবনেও তেমনই এক মোড় এসেছিল, যা আজও আমাকে কাঁদায়, হাসায়, আবার কখনো ভাবিয়ে তোলে। আজ আমি যখন আপনাদের সামনে বসে এই কথাগুলো বলছি, তখন আমার পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। কাপড়টা খুব বেশি আঁটোসাঁটো নয়, কিন্তু শরীরের ভাঁজগুলো কেমন যেন স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে, বিশেষ করে কোমরের দিকটা আর বুকটা। হয়তো অনেকেই আর চোখে তাকিয়ে দেখছেন বা মনে মনে একটা ছবি এঁকে নিচ্ছেন। আমার শরীরটা বরাবরই একটু ভরা ভরা, বাঙালি মেয়েদের যেমন হয়, পাতলা কোমর, ভরা বুক আর নিতম্ব, এই নিয়েই আমার শরীর। যখন প্রথম শাড়ি পরতাম তখন মা বলতেন, দেখিস তোর ফিগার দেখে তো ছেলেরা পাগল হয়ে যাবে। আমি তখন হাসতাম, কিন্তু তখন বুঝিনি কিছু ছেলে পাগল না হলেও তাদের চোখের ভাষা অনেক কিছু বলে দেয়। সেই চোখের ভাষা, সেই ইঙ্গিত আমার জীবনে কেমন ঝড় তুলেছিল, সেই গল্পটাই আজ আপনাদের বলবো। আমাদের বাড়িতে সাধারণত কেউ সেরকম পোশাক পরে না, কিন্তু আজ কেন যেন এই হালকা রঙের একটু খোলামেলা সালোয়ারটা পরতে ইচ্ছে করল। হয়তো সাবকনশিয়াস মাইন্ডে একটা ডিজায়ার কাজ করছে আপনাদের সামনে নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করার, বা হয়তো আমার ভেতরের সেই গোপন আবেগগুলো যা এতদিন চাপা ছিল, সেগুলোই আজ এই পোশাকের মধ্যে দিয়ে একটু মুক্তির পথ খুঁজছে। আপনারা হয়তো ভাবছেন, কি এমন বলতে চলেছে এই মেয়েটা? এমন কি গোপন কথা থাকতে পারে যা এত লুকোচুরি করে বলতে হচ্ছে? বিশ্বাস করুন, সমাজের চোখে এটা হয়তো কোনো পাপের কম না, কিন্তু আমার মন, আমার হৃদয় তখন অন্য এক সুতোয় বাঁধা পড়েছিল। সেই সুতোটা এতটাই শক্ত ছিল যে চেষ্টা করেও ছিঁড়তে পারিনি। দিনের পর দিন, রাতের পর রাত সেই গোপন সম্পর্কটা আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। একদিকে সমাজের ভয়, আরেকদিকে নিজের হৃদয়ের টান। একদিকে কর্তব্যের বাঁধন, আরেকদিকে অনিয়ন্ত্রিত আবেগ। এই টানাপোড়েনের মধ্যে দিয়েই আমার জীবনটা কেমন যেন থমকে গিয়েছিল। মনে হতো যেন এক চোরাবালির মধ্যে আটকা পড়েছি, যেখানে যত বের হওয়ার চেষ্টা করছি ততই গভীরে তলিয়ে যাচ্ছি। সেই অনুভূতি, সেই স্পর্শ, সেই চোখের ভাষা সবকিছুই আমার স্মৃতিতে স্পষ্ট হয়ে আছে। আজও যখন আমি একা থাকি, আমার চারপাশে তখন সেই নীরবতা, সেই উত্তেজনা ফিরে আসে। এই অনুভূতির গভীরতা এমন ছিল যে মনে হতো এই সম্পর্কটা যেন শুধু শারীরিক আকর্ষণ নয়, এর পেছনে এক অদ্ভুত মানসিক টানও কাজ করছিল। এই যে আমি আজ আপনাদের সাথে কথা বলছি, এই পুরোটা সময় আমার শরীরটা কেমন যেন শিথিল হয়ে আসছে, একটা অজানা উত্তেজনায় কাঁপছে। বুকের ভেতরে একটা চাপা ব্যথা, একটা চাপা দীর্ঘশ্বাস যেন আটকে আছে। এটা শুধু আমার গল্প নয়, এটা হয়তো সমাজেরই এক প্রতিচ্ছবি, যেখানে অনেক সম্পর্কই শুধু নামে বাঁচে, আর আসল অনুভূতিগুলো চাপা পড়ে থাকে অন্য কোথাও। এই গোপন কথাগুলো কি আপনারও মনের গভীরে কোথাও না কোথাও লুকিয়ে আছে? আমার এই কাহিনী যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সমর্থন আমার জন্য অনেক মূল্যবান। আমি যখন প্রথমেই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তখন আমার স্বামী অফিসের কাজে বেশিরভাগ সময় বাইরেই কাটাতেন। নতুন বউ, নতুন সংসার, কিন্তু একটা অদ্ভুত শূন্যতা আমাকে ঘিরে ধরত। আমার স্বামী ভালো মানুষ ছিলেন, কিন্তু মনের দিক থেকে উনি আমাকে হয়তো ঠিক বুঝতে পারতেন না বা বোঝার চেষ্টা করতেন না। সারাদিন কাজ সেরে ঘরে ফিরে নিজের মতো থাকতেন, আমার সাথে খুব বেশি কথা হতো না। সেই সময়টায় আমার দেবরের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করল। ওর নাম রনি। বয়সে আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু ওর চোখের দিকে তাকালে মাঝে মাঝে মনে হতো ওর মধ্যে যেন একটা প্রগাঢ় পরিপক্কতা লুকিয়ে আছে। রনি তখন কলেজে পড়ত, ছিপছিপে গড়ন, উজ্জ্বল চোখ আর হাসিটা বড্ড নিষ্পাপ। প্রথম আমি ওকে ছোট ভাইয়ের মতোই দেখতাম।
ওর খেয়াল রাখতাম, রান্না করে খাওয়াতাম, পড়াশোনায় সাহায্য করতাম। ও আমাকে খুব শ্রদ্ধা করত, ভাবি বলে ডাকত, ছোট ছোট আবদার করত। কিন্তু কখন যে এই সম্পর্কের সুর পাল্টে গেল তা আমি নিজেও বুঝতে পারিনি। হয়তো আমার একাকিত্ব, আমার স্বামীর উপেক্ষা আর রনির সহানুভূতি এই পরিস্থিতির জন্ম দিয়েছিল। রনি আমার কথা মন দিয়ে শুনত, আমার ছোট ছোট দুঃখ অভিমানগুলো ও যেন চোখের পলকেই বুঝতে পারত। আমার স্বামী যে কথাগুলো হয়তো কখনোই শুনতে চাইতেন না, রনি সেগুলো মনোযোগ দিয়ে শুনত। ধীরে ধীরে রনির উপস্থিতি আমার জীবনে একটা স্বস্তির জায়গা তৈরি করল। একদিন দুপুরবেলা আমার শরীরটা খুব খারাপ ছিল, মাথা ঘুরছিল, শরীর কাঁপছিল। রনি তখন বাড়িতেই ছিল। আমার অবস্থা দেখে ও খুব চিন্তিত হয়ে পড়ল। নিজে হাতে আমাকে ধরে বিছানায় শুইয়ে দিল, কপালে জলপট্টি দিল। আমার পাশে বসে সারাক্ষণ হাট বুলিয়ে দিচ্ছিল। ওর স্পর্শে কেমন যেন একটা অদ্ভুত আরাম লাগছিল। ও যখন আমার কপালে জলপট্টি দিচ্ছিল তখন ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছিল। আমার চোখ বন্ধ ছিল, কিন্তু আমি অনুভব করছিলাম ওর গভীর মনোযোগ। সেই দিন প্রথম ওর দিকে আমার মনে একটা ভিন্ন রকম টান অনুভব করেছিলাম। ওর চোখ দুটোতে আমার প্রতি যে মমতা আর উদ্বেগের গভীরতা দেখেছিলাম তা আমাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। সেদিন আমাদের দুজনের মধ্যে একটা অব্যক্ত বোঝাপড়া তৈরি হয়েছিল, যা আর 5টা দেবরভাবী সম্পর্কের থেকে সম্পূর্ণ আলাদা। সেদিনের পর থেকে আমাদের দুজনের চোখ প্রায়ই অজান্তেই একে অপরের দিকে চলে যেত। কথার মাঝখানে, কাজের ফাঁকে কিংবা যখন কেউ দেখত না তখন ওর দৃষ্টি আমার শরীরকে ছুঁয়ে যেত, আর আমি স্পষ্ট টের পেতাম সেই স্পর্শহীন উষ্ণতা। রান্নাঘরে আমি কাজ করতাম আর ও এসে পাশে দাঁড়াত। আমার পিঠের কাছে এসে যখন কোনো কিছু চাইত, ওর শরীরের হালকা ছোঁয়া আমার গায়ে লেগে যেত। সেই ছোঁয়াটা ছিল খুবই মৃদু, কিন্তু আমার শিরায় শিরায় যেন এক বিদ্যুতের প্রবাহ বইয়ে দিত। আমার শরীরটা তখন কেমন যেন কেঁপে উঠত, একটা সুপ্ত উত্তেজনা আমাকে আচ্ছন্ন করে রাখত। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়, কিন্তু আমার মন যেন আর কোনো যুক্তি মানতে চাইছিল না। ওর উপস্থিতি আমার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা পূরণ করত, যা আমার স্বামী কখনো করতে পারেননি। এক রাতে স্বামী বাইরে ছিলেন, আমি একা ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেল, বাইরে যেন কিসের একটা শব্দ। উঠে গিয়ে দেখলাম রনি বারান্দায় চুপচাপ বসে আছে, অন্ধকারে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে রনি, এত রাতে একা বসে আছিস কেন? ও মাথা তুলে তাকালো। ওর চোখ দুটোতে কেমন যেন একটা গভীর বিষণ্ণতা। ও কোনো উত্তর না দিয়ে শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর পাশে গিয়ে বসলাম। সে রাতে আমরা অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। রাতের নীরবতা আর আমাদের দুজনের মাঝের অব্যক্ত ভাষা যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি করেছিল। ওর হাতের একটা মৃদু স্পর্শ আমার হাতের ওপর এসে পড়ল। বিদ্যুৎ চমকের মতো আমি হাতটা সরিয়ে নিতে পারতাম, কিন্তু পারলাম না। সেই স্পর্শটা আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলল। মনে হল এই স্পর্শটা যেন আমি অনেক দিন ধরে চাইছিলাম। রনি আমার হাতটা আলতো করে ধরেছিল। ওর চোখে আমি সেই প্রগাঢ় আকর্ষণ দেখেছিলাম যা আমি আগে কখনো দেখিনি। সেই রাতে অনেক কথা হয়েছিল আমাদের মধ্যে, কিন্তু সেসব কথার থেকেও বেশি ছিল নীরবতার ভাষা, চোখের ভাষা। সেই রাতে আমি ওর কাঁধে বাঁধা রেখেছিলাম, আর ও আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে মনে হয়েছিল এটাই বুঝি আমার আশ্রয়, এটাই আমার সুখ। সমাজের সব নিয়ম, সব বাঁধন যেন সেই রাতের আধারে ম্লান হয়ে গিয়েছিল। সেই রাতে আমরা দুজন এত কাছে ছিলাম যেন আমাদের মাঝখানে কোনো দূরত্বই ছিল না। ওর নিঃশ্বাস আমার কানের কাছে এসে লাগছিল, আর আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে সেই মুহূর্তটা অনুভব করছিলাম, যেন এটাই আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত। আমাদের সেই গোপন অভিসার চলতেই থাকল। দিনে যখন সবাই বাড়িতে থাকত তখন আমরা সাধারণ দেবর ভাবি, কিন্তু রাত নামলেই বা যখনই সুযোগ পেতাম আমাদের চোখ আর মন যেন একে অপরের কাছে ছুটে যেত। লুকিয়ে লুকিয়ে দেখা করা, ফিসফিস করে কথা বলা, কখনো বা নিছকই এক ঝলক দেখে নেওয়া। প্রতিটা মুহূর্ত যেন ছিল এক নিষিদ্ধ ফলের মতো, যার স্বাদ তীব্র অথচ ফলশ্রুতি অজানা। আমার মনে এক ভয়ঙ্কর অপরাধবোধ কাজ করত, কিন্তু রনির আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে থামাতে পারতাম না। ওর স্পর্শ, ওর চোখের চাহনি, ওর নীরব উপস্থিতি সবকিছুই আমাকে ক্রমশ এক গভীর অতলে টেনে নিয়ে যাচ্ছিল।
আমার স্বামীর অনুপস্থিতি, আমার মনের দুর্বলতা আর রনির তীব্র শারীরিক আকর্ষণ মিলেমিশে এক জটিল জালে আমাকে জড়িয়ে ফেলেছিল। রনি মাঝে মাঝে আমার হাত ধরে বলতো, ভাবি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই কথাগুলো আমাকে আরও দুর্বল করে দিত। আমি জানতাম এই সম্পর্কটা আমাদের দুজনের জীবনকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু সেই মুহূর্তে, সেই আবেগের বশে আমি অন্য কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। আমাদের এই গোপন সম্পর্ক নিয়ে আমার মনে একটা অদ্ভুত দ্বিমুখী অনুভূতি কাজ করত। একদিকে ছিল তীব্র উত্তেজনা, রোমাঞ্চ, আর অন্যদিকে ছিল ভয়, অপরাধবোধ আর এক গভীর উদ্বেগ। যদি কেউ জেনে ফেলে, যদি আমার সংসার ভেঙে যায়, যদি রনির ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এই সব চিন্তাভাবনা আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেত। বিশেষ করে যখন আমার স্বামী বাড়ি ফিরতেন, তখন আমার মনে অপরাধবোধ আরও তীব্র হয়ে উঠত। আমি জানতাম আমি যা করছি তা অন্যায়, কিন্তু সেই আকর্ষণ আমাকে অন্ধ করে দিয়েছিল। রনিও যেন এই সম্পর্কটা থেকে বের হতে পারছিল না। ও আমার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে আমার সামান্যতম বিরহ ওর চোখে জল এনে দিত। একদিনও আমাকে জাপটে ধরে বলল, ভাবি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ওর সেই কথাগুলো আমার মনে আরও গভীর প্রভাব ফেলেছিল। কিন্তু সময় বড় নিষ্ঠুর। এই ধরনের সম্পর্ক কখনোই বেশিদিন লুকিয়ে থাকে না। সমাজের চোখ অনেক তীক্ষ্ণ। আমার স্বামীর এক বন্ধু একদিন আমাদের দুজনকে কিছুটা ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন। সেদিন রনি আমার হাত ধরেছিল, আর আমি ওর দিকে তাকিয়ে হাসছিলাম। সেই মুহূর্তটা হয়তো নির্দোষ ছিল, কিন্তু বাইরের লোকের চোখে তা অন্য অর্থ নিয়েছিল। আমার স্বামীর কানে সেই কথা পৌঁছাতে বেশি সময় লাগল না। সেদিন আমার স্বামী যখন আমাকে প্রশ্ন করলেন, আমার পৃথিবীটা যেন দুলে উঠেছিল। আমি কোনো উত্তর দিতে পারিনি। আমার চোখে জল এসে গিয়েছিল। রনিও সেদিন বাড়িতে ছিল। আমাদের দুজনের নীরবতা আর আমার স্বামীর অগ্নিদৃষ্টি সব কিছু বলে দিচ্ছিল। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। সেই দিনের পর থেকে আমাদের সংসারে একটা অস্বাভাবিক নীরবতা নেমে এসেছিল। স্বামী আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। রনিও ভয়ে আর আমার সামনে আসত না। ওর চোখে আমি এক গভীর অনুশোচনা দেখেছিলাম। আমিও বুঝতে পারছিলাম আমাদের ভুলটা কতটা গুরুতর ছিল। সেই সময়ের মানসিক যন্ত্রণা আমাকে প্রায় অসুস্থ করে তুলেছিল। আমার স্বপ্ন, আমার স্বাদ সব যেন এক নিমেষে ভেঙে গিয়েছিল। 1 মাস ধরেই নীরব যুদ্ধ চলার পর আমার স্বামী একদিন আমাকে বললেন, এই বাড়িতে থাকতে হলে রনিকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। সেই কথা শুনে আমার বুকটা দুমড়া মুচড়ে গেল। আমি জানতাম এটাই স্বাভাবিক ছিল, কিন্তু আমার মন মেনে নিতে পারছিল না। রনিও সেদিন নীরবে তার ব্যাগ গুছিয়ে চলে গিয়েছিল। আমি ওকে বিদায় জানাতে পারিনি। আমার চোখে তখন কেবলই জল। রনি চলে যাওয়ার পর আমার জীবনটা আবার আগের মতো হয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে আমি আর সেই আগের শ্রেয়া ছিলাম না। সেই সম্পর্কের দাগ আমার মনে চিরদিনের জন্য রয়ে গিয়েছিল। আমি শিখেছিলাম যে জীবনের প্রতিটি সিদ্ধান্তের একটা মূল্য থাকে, আর সেই মূল্যটা কখনো কখনো অনেক বেশি চড়া হয়। আবেগ আর বাস্তবের মধ্যে একটা সূক্ষ্ম সীমারেখা থাকে, যা অতিক্রম করলে শুধু নিজেদেরই নয়, আশেপাশের অনেক মানুষের জীবনও বেশিয়ে ওঠে। আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝি কিছু সম্পর্ক শুরুতেই শেষ করে দেওয়া উচিত। মনের গভীর টান, শারীরিক আকর্ষণ এগুলো হয়তো জীবনের এক স্বাভাবিক অংশ, কিন্তু যখন তার সমাজের নিয়ম আর সম্পর্কের পবিত্রতা অতিক্রম করে যায়, তখন তার ফল কখনোই ভালো হয় না। এই শিক্ষাটা আমাকে জীবনের এক কঠিন সত্য শিখিয়েছে। তাই আপনাদের প্রতি আমার একটাই বার্তা, আবেগের বশে এমন কোনো ভুল করবেন না যার জন্য আপনাকে সারা জীবন অনুশোচনা করতে হয়। সম্পর্ক গড়ুন, কিন্তু তার পবিত্রতা বজায় রাখুন, কারণ সমাজ আমাদের অনেক কিছু দেয়, বিনিময়ে শুধু চায় তার নিয়মগুলি মেনে চলতে, আর সেই নিয়ম ভেঙে দিলে তার ফল কখনোই সুখকর হয় না।